তো ফ্র্যাটার্নিটির উড বি ডক্টর, ও তো পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের মেয়ে ছিল। লজ্জাকর কিছু হয় না, মানে লজ্জাকর কিছু হতে পারে না। এই রাজ্যের ওই রাজ্যের শেষ সীমা একদম। মানে এরকম, মানে আপনারা যখন পড়াশোনা করেছেন, পেশাগত জগতে এসছেন, সামাজিক দায়বদ্ধতা সবকিছু কখনো শুনেছেন বিগত 40 বছরে সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ, আরজি করের একজন সেকেন্ড ইয়ার ট্রেনি খুব সম্ভবত সে দর্শিতা এবং খুন হয়েছে। হ্যাঁ, তার কলার বোন ভাঙা, যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, দর্শন করে খুন করা হয়েছে। কি বলবেন এক কথায়? এক কথায় দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে বিকৃতকার সমাজ এবং অবক্ষয়ের শেষ মুহূর্ত। সেটা এখনো আসেনি, যাই হোক অবক্ষয়ের চূড়ান্ত মুহূর্ত। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আপনারা প্রথমে শুনলেন যে ডক্টর উদীপ্ত রায়, যিনি ফর্টিজ হসপিটালের রোবোটিক সার্জারির নির্দেশক, তার বক্তব্য খুব সংক্ষিপ্ত, একাত লাইনের। কিন্তু এই একাত লাইনের বক্তব্যের মধ্যেই নিজেদের হতাশা, ক্রোধ প্রকাশ করেছেন ডাক্তার রায়। দেখুন, এই ঘটনাটা প্রত্যেক সহনাগরিককে বিচলিত করবে, উদ্বেগে রাখবে। কয়েকটি চিকিৎসকদের সংগঠন এই ঘটনাটিকে নির্ভয়া কাণ্ডের থেকেও খারাপ বলে অভিহিত করেছেন চিকিৎসকদের সংগঠন। আমার এক সম্পর্কে দাদা আছেন, তার কন্যা কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে, 5th ইয়ার হয়ে গেছে, এখন ইন্টার্নশিপ চলছে। তো 28 ঘন্টা 29 ঘন্টা থাকতে হয় হসপিটালে। তো আমি আমার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাম্পু কোথায় থাকে, ডিউটি হওয়ার পরে কি ফিরে আসে, বা যদি ফিরতে না পারে তো ওখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? বলো না রে, ও গাড়িতেই একটু বিশ্রাম নিয়ে নেয়, মানে ও গাড়ি ড্রাইভ করে যায়, গাড়িতেই বিশ্রাম নিয়ে নেয়। আমার কথাটা কানে বেজেছিল। আমি সেই মেয়েটির প্রকৃত নাম আপনাদের জানালাম না, ডাকনাম মাম্পু। ওর বাবা, যাকে আমি দাদা বলি, তিনি আবার SSKM এর যিনি অধ্যক্ষ সর্বেশ্বর বা মণিময়, তার একেবারে বুজুম ফ্রেন্ড, স্কুলের বন্ধু, দুজনেই হিন্দু স্কুলের প্রাক্তনী। তো গাড়িতে বিশ্রাম নেয়। এখন আরজি করের ঘটনা শুনে আমার মনে হলো যে মহিলা চিকিৎসক, ইন্টার্ন, হাউস স্টাফদের বিশ্রাম নেওয়ার জায়গাও বোধহয় হসপিটালে সেভাবে নেই। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দালাল চক্র চালাতো। সরকারি হসপিটালে দালাল চক্রের রমরমায় তার নতুন কথা নয়, দীর্ঘদিন ধরে শুনে আসছি। সরকার বলে আমরা বন্ধ করব, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। সেই লোকটির অবাধে ঘোরাফেরা ছিল আরজি কর হসপিটাল চত্বরে। যখন খুশি, যেখানে খুশি সে চলে যেতে পারত। মোবাইলের ব্লুটুথ এবং একটা ছেঁড়া তার পড়েছিল ওই ঘটনাস্থলে। তার থেকেই এই লোকটির সন্ধান পায় এবং তাকে অনেকে চেনে, দালাল চক্র চালায় সে। এখন প্রশ্ন হলো যে মেয়েটি মারা গেছেন, পোস্ট গ্রাজুয়েটের 2য় বর্ষের ছাত্রী, মেডিসিন নিয়ে করছিলেন, সেই চিকিৎসককে অনুসরণ করত দুষ্কৃতীরা। না হলে জানবে কি করে যে ওইখানে সেমিনার হলে ওই চিকিৎসক বিশ্রাম নিতে যান? অনেকদিন ধরে অনুসরণ করে
তারা বুঝতে পেরেছিল যে টানা ডিউটির পর খাওয়া দাওয়া শেষে পড়াশোনা করা বা একটু বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার হলেই যান ওই তরুণী চিকিৎসক। তাই ওঁত পেতেছিল দুষ্কৃতীরা। এরা নরাধম, পশুর থেকেও অধম। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। মৃতার মা অভিযোগ করেছেন তাকে ফোন করে বলা হয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে। 2, পোস্টমর্টেম করতেও দেরি হয়েছে। 3, কেন সিসিটিভির নিরাপত্তা ছিল না। 4, হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা এত ঠুনকো কেন। এই প্রশ্নগুলো উঠছে। মেয়েটির শরীরে নানা জায়গায় আঘাতের চিহ্ন, তার অবিন্যস্ত পোশাক, আর মেয়েটির মাকে ফোন করে বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কি করে এই কনক্লুশনে চলে এলো? তাহলে আত্মহত্যা করেছে বলে চালাবার চেষ্টা হয়েছিল প্রাথমিকভাবে। আত্মহত্যা হয়েছে। যে মেয়েটি তার মায়ের সঙ্গে কথা বলেছে ডিউটি শেষ হওয়ার একটু আগে, বলেছে যে অনলাইনে অর্ডার করে খাবার আনিয়েছে, সেই মেয়েটি আত্মহত্যা করবে? হাসি খুশি মেয়ে, পড়াশোনা করত, ভালো ছাত্রী, উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, কোনো মানসিক অবসাদ ছিল না। নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। তার মা বলছেন পুলিশ নাকি বলেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। মানে প্রথমে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই যে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে না, দেখবেন কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। এই দালাল চক্র যে চালাতো সে হসপিটাল প্রশাসনের অজ্ঞাতে হতে পারে না। অবশ্য এখানকার একটা ট্রেন্ডই হচ্ছে যে স্টেট অফ ডিনায়াল, সবকিছু অস্বীকার করা, সবকিছু কিচ্ছু হয়নি, ছোট ঘটনা, সাজানো ঘটনা। উপরতলা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরেই এই অস্বীকার করার প্রবণতা, সত্যকে বেমালুম চেপে যাওয়ার প্রবণতা। এখন মহিলা চিকিৎসকরা রাত্রে ডিউটি করতে সাহস পাবেন? যে জায়গা তাদের সব থেকে সুরক্ষিত থাকার কথা, সেই জায়গাতেই এই নরাধম কিছু দুষ্কৃতী, পশুর থেকেও অধম, যে অত্যাচার করেছে, তারপরে কোনো মহিলা চিকিৎসক রাতে কোনো সরকারি হসপিটালে ডিউটি করতে রাজি হবেন কি? বা তাদের অভিভাবকরাও কি সম্মত হবেন? চোর পালালে বুদ্ধি বাড়ে। কেন সিসিটিভির নজরদারি ছিল না? সর্বত্র থাকা উচিত। এই ধরনের লোক কি করে হসপিটালে সর্বক্ষণ দাপিয়ে বেড়ায়? নিরাপত্তা রক্ষীরা কি করে? হসপিটালের কর্তৃপক্ষ কি করেন? অধ্যক্ষ যারা আছেন তারা কি করেন? এই প্রশ্নগুলোর জবাব কে দেবে? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দায় স্বীকার করবেন? কথায় কথায় তো তিনি পদত্যাগের কথা বলেন, পদত্যাগের দাবি করেন। রেলে দুর্ঘটনা হলে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। আর খাস কলকাতার বুকে সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটলো তার দায় তিনি স্বীকার করবেন না? দেখুন, 1973 সালে সম্ভবত পুনেতে এক নার্স এক ওয়ার্ড বয়ের নির্যাতনের শিকার হয়েছিল। 43 বছর সেই মেয়েটি কোমায় ছিল। তার স্বেচ্ছা মৃত্যুরও আবেদন করেছিল তার পরিবার। 43 বছর কোমায়। আজ সরকারি হসপিটালে খাস কলকাতার বুকে শুক্রবার যে ঘটনা ঘটল, এর দায় কে নেবে? কেন দায় চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে না? দুষ্কৃতী হয়তো পুলিশ ধরে ফেলবে, কিন্তু দালাল রাজ যারা চালায়, যাদের মদতে চলে, প্রশাসন জানে না, বিশ্বাস করতে পারি না।
রাজি নই বিশ্বাস করতে, সব জানে। প্রশাসনের, হসপিটাল কর্তৃপক্ষ মানে পরিচালন কর্তৃপক্ষের নাকের ডগাতেই এই দালাল রাজের রমরমা বহুদিন ধরে চলে আসছে, পরিবর্তন হয় না। একটি মেয়ে জীবন দিয়ে বুঝিয়ে দিল যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এই হসপিটালগুলোতে কতটা ঠুনকো। মুখ্যমন্ত্রী বোধহয় বাংলাদেশে ছাত্র বিক্ষোভের ঘটনা ওনাকে বেশ নাড়িয়ে দিয়েছে। আমি এবিপি আনন্দে সুমনদের সঙ্গে মুখ্যমন্ত্রীর টেলিফোনের কথাবার্তা শুনছিলাম। মুখ্যমন্ত্রী অনেক নরম, বলছেন অপরাধীদের ফাস্ট ট্র্যাক করে বিচার করতে হবে, ফাঁসির আবেদন জানাবে, জুনিয়র ডাক্তারদের দাবি সঙ্গত তারা করুক। আমি স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠাচ্ছি, দরকার হলে পুলিশ কমিশনার আবার যাবেন। শনিবার ভোর রাত পর্যন্ত কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন। ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন সংগত, এরকম কথা মুখ্যমন্ত্রীর মুখে শেষ কবে শুনেছি? সবকিছুতেই তিনি বিরোধীদের চক্রান্ত দেখেন। এবার বোধহয় প্রথম বললেন যে ছাত্রদের আন্দোলন দাবি দেওয়া সংগত। শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছেন, তখন মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের তো কিছু লুকোনোর নেই, হলে হবে। এ কি বাংলাদেশে ছাত্র বিক্ষোভের ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন মুখ্যমন্ত্রী? যে ছাত্র সমাজ যদি মনে করে যদি পথে নামে তারা অনেক রথী মহারথীর সিংহাসন টলিয়ে দিতে পারে, সেই ভয় থেকে নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর এই নরম অবস্থান, নাকি এটা কুশলী রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুচতুর পদক্ষেপ যে বিরোধীদের রাজনীতি করার স্পেসটা দেব না, বিরোধীদের তোলা অভিযোগগুলো আমি নিজেই করতে শুরু করলাম। আমি বললাম আমি ছাত্রদের তোলা দাবি দেওয়া অভিযোগগুলোর সঙ্গে সহমত, তাহলে বিরোধীরা রাজনীতি করার সুযোগ পাবেন না। তাহলে প্রশাসক মমতা, বিরোধী নেত্রী মমতা, দুটো ভূমিকাতেই তিনি বিরোধীদের এই ঘটনা নিয়ে রাজনীতি করার স্পেসটাকে তিনি সংকুচিত করে দিলেন। আমার মনে হয় ছাত্রদের মানে জুনিয়র ডাক্তারদের, পড়ুয়াদের দাবিকে সমর্থন জানানোর পিছনে মুখ্যমন্ত্রীর এই অঙ্ক কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ অনেক রথী মহারথীর ঘুম কিন্তু কেড়ে নিয়েছে। এই দুটো সম্ভাব্য কারণ হতে পারে মুখ্যমন্ত্রীর এই নরম অবস্থান নেয়ার পিছনে। শোনা যায় সরকারি মেডিকেল কলেজগুলো চিকিৎসকদের বদলি, প্রমোশন, কে অধ্যক্ষ হবেন ইত্যাদি সবই নাকি জনৈক একটা উত্তরবঙ্গ লবি ঠিক করে। এমন একজন ডাক্তার আছেন, বিরোধী দলনেতা বলেন, তিনি সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু যুক্ত না থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। দেখুন, মুখ্যমন্ত্রীর কাজের চাপ, অনেক দপ্তর তার হাতে, তিনি যদি সব দপ্তরের প্রতি সমান মনোযোগ দিতে না পারেন তাহলে অন্য একজন পূর্ণ সময়ের মন্ত্রীকে স্বাস্থ্য দপ্তরে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং দায় স্বীকার করার মানসিকতাটাকে রাখুন। খাস কলকাতার বুকে সরকারি মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটলো, তো রাজ্যবাসীর তো লজ্জায় মাথা নত হয়ে যাওয়া উচিত। দায় স্বীকার করার মানসিকতা প্রস্তুত রাখুন আপনারা। সবকিছুতেই চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, কেন্দ্রের চক্রান্ত, বাংলাকে বদনাম করার চক্রান্ত, এসব চক্রান্ত খুঁজে বেড়ান না। এই চক্রান্ত না খুঁজে সরকারি হসপিটাল, মেডিকেল কলেজগুলোতে যে অব্যবস্থা চলছে, প্রশাসনিক গাফিলতি চলছে, দালাল রাজ চলছে, পর্যাপ্ত চিকিৎসকও নেই অনেক ক্ষেত্রে, সেই দিকে নজর দিন।
বাংলার মানুষ তো আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, 2026-এ বাংলার মানুষ আবার তাদের রায় দেবে। তা বাংলার মানুষের রায়কে মর্যাদা দিতে জনদরদি সরকার এই কাজগুলো করুক। নিজেদের তারা বলে না আমরা জনদরদি, গরিব দরদি। সরকারি হসপিটালের পরিষেবা রাজ্যের বেশিরভাগ মানুষ নেন, দূর দূরান্ত থেকে আসেন সরকারি হসপিটালের পরিষেবা পেতে। আর সেখানকার চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে ক্ষতি কার? রাজ্যের মানুষ চিকিৎসা পরিষেবা পেতে বাধার মুখে পড়বেন। এতদিনে টনক নড়ছে কেন? আরজি কর হসপিটালের কর্তৃপক্ষ যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি লাগাননি কেন? কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির মা বলছেন ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে? কি করে পুলিশ বুঝে গেল যে আত্মহত্যার ঘটনা? পোস্টমর্টেম হলো না, অবিন্যস্ত পোশাক, সারা শরীরে আঘাতের চিহ্ন, পুলিশ বলে দিল আত্মহত্যা করেছে। মানে আগে থেকেই রায়টা দিয়ে দেওয়া। প্রশ্ন জাগতেই পারে কাউকে আড়াল করার চেষ্টা করছিল হয়তো, কিন্তু এখন বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে এখানে আর আড়াল করতে পারবে না। কিন্তু একাধটা চুনোপুটিকে ধরলে কি হবে? এটা সংগঠিত অপরাধ। দৃষ্টান্তমূলক শাস্তি, কঠোর শাস্তি, এই কথাগুলো আমরা বহুবার শুনেছি। কিছুদিন এরকম ঘটনা ঘটলে পরে কিছুদিন সবকিছু ঠিকঠাক চলে, সবাই তটস্থ থাকে, আবার ঢিলে ঢালা মনোভাব দেখা দেয়, তখন আবার এই লোকগুলোই ফিরে আসে, দালাল রাজ আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। মেডিকেল, আরজি কর, পিজি, এনআরএস, সেখানে দালাল চক্র চলে, এরা প্রশাসন জানে না, হতে পারে চলে, তারা জানে, তাদের পরোক্ষ মদত থাকে। কর্তৃপক্ষের মদত ছাড়া এই ধরনের দালাল রাজ চলতে পারে না। পিরিয়ড। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে খাস কলকাতার বুকে একটা বাচ্চা মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে এভাবে চলে যেতে হলো। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে? মুখ্যমন্ত্রী ওর বাবার সাথে কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। আশ্বাস, সমবেদনায় সব হয়ে গেল। যার গেল তার গেল। আর আমাদের মনে চিরস্থায়ী ক্ষত তৈরি করে দিয়ে গেল। কারণ আমরাও প্রত্যেক অভিভাবক, আমাদের ছেলেমেয়েরাও বিভিন্ন জায়গায় পড়ে, রাত্রে ডিউটি করে, ইন্টার্নশিপ করে, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের রাতের ঘুম উড়ে গেল। শুকনো সহানুভূতি, বাবাকে ফোন করে পাশে আছি, আমরাও সমব্যথী, এসব বলে কি হবে? যার গেল, যার কোল শূন্য হলো তো হলো। কি কঠোর পদক্ষেপ নেবেন? এরকম কঠোর পদক্ষেপের ঢক্কানিনাদ এই প্রশাসন অনেক বলে, কিছুদিন হয়, তারপরে আবার যে কে সেই। এত কায়েমি স্বার্থ সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত, সেই কায়েমি স্বার্থকে উপড়ে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। তাতে অনেক প্রভাবশালীর গদি টলমল হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় প্রশাসন। ওই হসপিটাল, ওই যে সুপার অধ্যক্ষ যারা আছেন, তাদের এক মুহূর্তই পদে রাখা উচিত না, তাদেরকেও শাস্তির মুখে পড়া উচিত। কারণ তারা জানেন না হসপিটালে বহিরাগতরা অবাধে ঘুরে বেড়ায়, এমার্জেন্সির 3 তলা 4 তলায় চলে যাচ্ছে, সেমিনার হলে চলে যাচ্ছে, এবং যে ঘটনাটা ঘটিয়েছে, যে বা যারা, তারা ওই মেয়েটিকে ফলো করেছিল, হঠাৎ করে নয়। মেয়েটি আগেও নাইট ডিউটি করেছে, করে হয়তো সেমিনার হলেই কিছুটা বিশ্রাম পড়াশোনা করত। তাকে অনুসরণ করার পর তারা কিন্তু হঠাৎ করে এটা করেনি, হতে পারে না, তাদের পূর্ব পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা তারা সফলভাবে রূপায়ণ করেছে।
কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবেন? সবাই নাকি চেনে ওখানকার, শুনছিলাম যে লোকটিকে পুলিশ ধরেছে ব্লুটুথ আর হেডফোনের ছেঁড়া তারের সূত্রে। সবাই বলছে অবাধে যাতায়াত, দালাল চক্রের পান্ডা। কি প্রশাসন চলছে হসপিটালে। আজকে আপনি অবস্থান নমনীয় করেছেন, বাধ্য হয়ে করেছেন, কারণ আপনার এই চক্রান্তের তত্ত্ব কেউ গিলত না, কেউ বিশ্বাস করত না। আপনি বিরোধীদের রাজনীতি করার সুযোগটা কমিয়ে দিয়েছেন। আপনি কুশলী রাজনীতিক, তাই সেটা করেছেন। কিন্তু এসব শুকনো কথায় চিড়ে বিচবে না, দায় নিতে হবে, দায় নিতে হবে সবাইকে। ওই হসপিটালের সুপার, অধ্যক্ষ, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য সচিব, মন্ত্রী, সবাইকে দায় নিতে হবে। আর নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও নিতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আঁটো হলে এই ঘটনা ঘটতো না, কিছুতেই ঘটতো না। এই আমার পাপ, এ তোমার পাপ, যা বিধাতার অভিশাপ রূপে আমাদের উপর ছড়ে ছড়ে পড়ছে। নিজেকে খুব বিচলিত লাগছে, উদ্বিগ্ন লাগছে। কথা বলেছিলাম বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুশ্রুত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানেন যে আরজি করে আজকে একটা ঘটনা ঘটেছে। তো সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, কি বলবেন? এটা খুব আশ্চর্য, কারণ আমাদের সময় আমরা ওখানে তো সরকারি হসপিটালেই আমরা আমাদের ট্রেনিং পেয়েছি। সেই সময় আমরাও তো একসময় শিক্ষার্থী ছিলাম, আমরা ওখানে ডিউটি করেছি। এটা খুব মানে মানে এই প্রথম আমি শুনলাম আর কি। মানে আমরা করেছি হয়তো 30-40 বছর আগে, সেটাই প্রথম শুনছি। এরকম হওয়ার কথা না, কেননা যতই লোকে বলুক ডাক্তারি কলেজে ডিউটির সময় লোকেরা অনেক সময় একা ঘরে শোয়, সেক্ষেত্রে মহিলা শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী দুজনরাই শোয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার রাত্রিবেলা তাদের একা অন্যান্য ওয়ার্ডে যেতে হয়। সবসময় যে সেখানে লোক আছে, সিকিউরিটি আছে, কিন্তু একদম সামনাসামনি হাতের কাছে আছে এরকম থাকে না। এটা কিন্তু এরকম আমি কখনো শুনিনি যে এটা হয়েছে আর কি। এটা আপনিও নিশ্চয়ই শোনেননি আর কি। আমিও শুনিনি। মানে এত অ্যালার্মিং সিচুয়েশন হলো কি করে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা? না, এখন প্রথম তো আমরা পুরো ঘটনাটা জানি না যে কি কারণে খুন হয়েছে, কেন হয়েছে। সেটা যতক্ষণ না আমরা বলবো সেরকম সিদ্ধান্ত নেওয়া মুশকিল। যদি এটা হয় এমন একটা জিনিস যেটা বারবার হতে পারে, সেটা হলে অবশ্যই সেটা কি বলবো প্রশাসনের দোষ। আর যদি এখন একটা মানে কি বলবো একটা বিচ্ছিন্ন ঘটনা একটা এরকম হয়েছে যেটা কি যার সঙ্গে হসপিটাল ডাক্তারের কোনো সম্পর্ক না, এরকম যদি হয় তাহলে সেটা অন্যরকম। মানে সেটা যতক্ষণ না আমরা পুরোটা জানছি সেরকম ভাবে বলা খুব মুশকিল। তবে এটা মানে আমরা সবাই মানে যারা শুনেছি, মানে তারা ডাক্তার হোক না ডাক্তার হোক, অন্যান্য রাজ্য থেকেও সবাই যারা শুনেছে তারা কিন্তু মানে আতঙ্কগ্রস্ত, নাড়া দিয়েছে জিনিসটা আর কি। এই জিনিসটা একজন শিক্ষার্থী মহিলা সে ডিউটি করছে, সেই সময় তাকে এরকম একটা বিভৎসভাবে হত্যা করা, এটা তো খুব বাজে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমার শেষ প্রশ্ন। দেখুন, ডাক্তারি ফ্র্যাটার্নিটি আরজি করে ছাত্র, স্টুডেন্ট, অধ্যাপক, ডাক্তার, আপনারা প্রাক্তনী, আপনাদের উদ্বেগ, সহনাগরিকদের উদ্বেগ, সমাজ একটা অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে আছে, সব বুঝলাম, কিন্তু একটা জিনিসের কোনো সদুত্তর পাচ্ছি না। যেখানে সিসিটিভি ক্যামেরায় মুড়ে থাকা উচিত হসপিটাল চত্বর, সেখানে ওই জায়গাটায় সিসিটিভি ছিল না। নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে পুলিশের রিপোর্ট বলছে কলার বোন ভেঙেছে, এমন জোরে গলা টেপা হয়েছে যাতে মৃত্যু সুনিশ্চিত করা যায়, যৌনাঙ্গে আঘাত, পোশাক অবিন্যস্ত। অর্থাৎ রবীন্দ্রনাথের কথা আছে না সুশ্রুতদা, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে, এই মেয়েটি থাকলে পরে আজকে তো আপনাদের পেশায় এসে জনসাধারণের সেবায় থাকতে পারতেন। তাকে নির্মম পরিণতির মুখে হতে হলো, এর দায় কার?
না, আগে যেরকম বললাম যে আগে কারণটা এবং তার জানতে হবে, কি বলে, তার সিচুয়েশন যা কি সেটা আমাদের জানতে হবে। শুধু এটা দেখতে তো ডেফিনেটলি খুবই খারাপ দেখিয়েছে, বললাম আমরা সবাই ডাক্তার হিসেবে, আরজি ঘরের প্রাক্তন ছাত্র হিসেবে, এবং আমাদের নিজেদের ছেলে মেয়ে আছে, আমরা সেই বাবা হিসেবে আমরা সবাই ডিস্টার্ব আর কি। এটা জিনিসটা তো খুব বাজে জিনিস হয়েছে। এখন বললাম যে জিনিসটা যদি এরকম হয় যে একটা এমন একটা জিনিস যেখানে এখন এই যে জিনিসগুলো যে জায়গায় জায়গায় আপনার সিসিটিভি লাগানো দরকার, এবং সেই জায়গাগুলো এখন বেডরুমের মধ্যে সিসিটিভি লাগানো যাবে কিনা, সে মানে বেডরুম বলছি না, রেস্ট রুমের মধ্যে, সেখানে আবার এই নিয়ে দ্বিমত থাকে অনেক সময় যে লোকজন চায় না যে সেখানে সিসিটিভি, তো সেইগুলো রাখা দরকার কিনা। সে তো এখন মানে একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি এগুলো করা উচিত ছিল, কিন্তু সাধারণভাবে আমাদের দেখতে হবে সমস্ত কলেজে কি ব্যবস্থা থাকে, তাতে এইগুলো থাকে না যদি না থেকে থাকে, যদি এখন ধরুন লাস্ট 40 বছর একবারও না হয়ে হঠাৎ হয়ে থাকে, তাহলে প্রথমবার করতে হবে হঠাৎ কেন হলো, তারপরে আমাদের সেই আলোচনায় যেতে হবে যে সেটা আটকানো যেত কি যেত না, ঘটনা তো ঘটে গেছে। বললাম আমি 40 বছর আগে আমরা ছাত্র ছিলাম, 40 কেন আরো বেশি, মানে 40-45 বছর আগে আমরা ছাত্র ছিলাম, তখন আমরা কিন্তু এরকম জিনিস তখনও একাই লোকে ডিউটি করতো, অনেক সময় ডিউটিতে মহিলারা তাদের রেস্ট হয়ে সবসময় যে দুজন করে থাকতো সেরকম নয়, সবসময় যে হাতের কাছে নার্স থাকতো তাও নয়, সিকিউরিটি ডেফিনেটলি থাকতো, কিন্তু যদি বলেন প্রত্যেক মোড়ে প্রত্যেক জায়গায় একজন করে সিকিউরিটি সেরকম তো অবশ্যই থাকতো না। তাদের রাস্তার মধ্যে হাসপাতালের চত্বর দিয়ে হেঁটে নির্জন রাত 2-3টের সময় যেতে হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, অন্য বাড়িতে, তারা তো হেঁটে নির্জন যাচ্ছে আর কি, এক্সপোজার। এখন সেটা যদি এখন দেখা যায় যে এরকম একটা জিনিস হয়েছে, কেউ যার হসপিটালে ঢোকার অধিকার ছিল সেরকম একজন লোক এই জিনিস করেছে, তাহলে তো আপনি আটকাতে পারবেন না, মানে সিসিটিভিতে পরে ধরা পড়বে, কিন্তু এমনি সিকিউরিটি তাকেও আটকাবে না। যদি বাইরে থেকে দুষ্কৃতি এসে করেছে, সে তো তাহলে বলতে হবে যে হসপিটালের সিকিউরিটি ডেফিনেটলি বাড়ানো উচিত। সে কাজে পুরো ঘটনাটা না জানলে আমাদের পক্ষে ব্যাপারে মন্তব্য করা মুশকিল। তো ঘটনাটা মানে আলাদাভাবে খুব হালকাভাবে নেওয়া যাবে না, এটা বিরাট ঘটনা, এবং এই ঘটনা মানে বললাম যেরকম নাড়া দিয়েছে শুধু না, এরপরে এই ঘটনা যদি একটা আমরা ঠিক সিদ্ধান্তে না আসতে পারি, বা আমরা কি বলবো এর মানে কি জন্য হয়েছে এবং সেটা আটকানোর জন্য কি করা উচিত, এটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই স্বাস্থ্য ব্যবস্থা এবং ডাক্তারদের ডিউটি এগুলো পুরোটাই জিনিসটা মানে খারাপ হয়ে যাবে আর কি। তারা একা ডিউটি করতে সাহস পাবে না, তারা রাত্রিবেলা একা থাকবে না, মহিলা ডাক্তাররা মানে মানে নিরাপত্তাহীনতায় ভুগবে, এই জিনিস হবে আর কি। আমার সেটা তো আপনার কাছে সেটা আমার মনে হয় যে একদম মানে কোনো দেরি না করে দ্বিধা না করে বেস্ট পসিবল লোকেদের দিয়ে এটাকে একদম কি কারণে হলো এটা জেনে, এবং সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা যে এই জিনিস আবার হতে পারে এখন যে অবস্থা, যদি হয় তাহলে সেগুলো এখন শুধুমাত্র এটা তো আপনি চিন্তা করুন, শহরে একটা কলকাতার বুকে এখন তো মেডিকেল কলেজ মানে জেলায় জেলায় মানে ছোট ছোট শহরে আছে, এরকম জিনিস হয় সে তো সব জায়গায় লোকজন সিকিউরিটি মানে অনিশ্চয়তায় ভুগবে আর কি, নিরাপত্তাহীনতায়। সেই জিনিসটা একদম মানে ইমিডিয়েটলি করা উচিত, এবং কারোর মানে প্রশাসন থেকে সবাইকে করা উচিত, এবং প্রশাসন থেকে নিশ্চয়ই এটাকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। সিবিআই তদন্তের দাবিকে আপনারা জানাবেন? সিবিআই তদন্ত মানে দেখুন এই জিনিসটার মানেটা আমি বলতে পারবো না, এটা তো পুলিশ মানে আমি যেটা বললাম, প্রশাসন যদি তার বিবেকের দিক থেকে পরিষ্কার থেকে যা করছে আমি যথেষ্ট করছি, এবং সেটা আমরা যা দেখি, আমরা বাইরে থেকে দেখি বুঝে হ্যাঁ তার প্রচেষ্টা আছে, খুব ভালো কথা। আর এইসবের মানেই হচ্ছে যে আমরা সাধারণ পুলিশের ব্যবস্থা বিশ্বাস করি না, আমরা আরো স্পেশাল কিছু চাই, সেরকম আমি জানি না সেরকম এখন রিয়াক্ট করার সময় আসছে কিনা। তো নেক্সট 1-2 দিনই বোঝা যাবে যে আগামী 1-2 দিনে যে কিরকম ব্যবস্থাপনা করা হচ্ছে এবং কি আমরা পাচ্ছি। যদি তখন মনে হয় যে না যথেষ্ট গুরুত্বের সঙ্গে জিনিসটা দেখা হচ্ছে না, তাহলে অবশ্যই লোকজন দাবি করবে সিবিআইয়ের জন্য। থ্যাংক ইউ। আপনার অনুমতি নিয়ে বলছি, কালকে আমার ভিডিওতে আপনার এই টেলিফোনিক সাক্ষাৎকারটা আমি আপলোড করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্থ, থ্যাংক ইউ।